ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায়, সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। আমরা সবাই ভালো আছি বললেন আসিফ নজরুল। জানাবো হাসিনা দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় বিশ্ব নেতাদের দুষলেন ইউনূস। এবং সর্বশেষ জানাবো রাঘব বোয়াল সালমান রহমান শুধু 2 ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন 36,000 কোটি টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায়, সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এও জানালেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। ডক্টর ইউনূস বলেন, গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছে তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, দেশের মানুষ কোনো ধরনের নির্বাচন চায়, সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরের সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে। প্রধান উপদেষ্টা বলেন, যদি মানুষ দ্রুত সরকার সংস্কার চায় তাহলে আমরা এ বছর শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি। আর যদি বলে না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার, তাহলে আমাদের আরো 6 মাস সময় লাগবে। বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে অধ্যাপক ইউনূস বলেন, এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রযুক্তি বর্তমান প্রজন্মকে বদলে দেওয়ার কারণে তারা এখন শুধু বাংলাদেশি তরুণ নয়, বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, এই প্রজন্ম পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায় না, তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। অধ্যাপক ইউনূস বলেন, তরুণদের কাজের প্রতি অংশে ঐকমত্য গড়ে তোলার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করা হচ্ছে। সব রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত করা হবে। তিনি আরো জানান, তার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে। ইতিমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরে এসেছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের বক্তব্যে মুগ্ধ হন ক্লাউস শোয়াব এবং আধা ঘন্টার আলাপচারিতায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। আমরা সবাই ভালো আছি বললেন আসিফ নজরুল। আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান না দিতেও আহ্বান জানান তিনি। আসিফ নজরুল লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গায় আছি, আলহামদুলিল্লাহ। এর আগে দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন, সামরিক বাহিনীর সরকার গঠন করছে, সমন্বয়করা পালিয়ে গেছেন, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়। হাসিনা দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় বিশ্ব নেতাদের দুষলেন ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের উচ্চ প্রবৃদ্ধি ছিল ভুয়া। তিনি উল্লেখ করেন, হাসিনার আমলে অর্জিত প্রবৃদ্ধির বৈধতা নিয়ে সন্দেহ যথেষ্ট রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, তিনি দাভোসে এসে সবাইকে দেশ চালানোর উপদেশ দিয়েছেন, কিন্তু কেউ তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেনি। এটা বিশ্ব ব্যবস্থা দুর্বলতা। 2016 সালে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি তৈরি করা একটি গবেষণা থেকে জানা যায়, শুধু 2013 সালে অর্থ পাচারের পরিমাণ ছিল 966 কোটি 60 লাখ ডলার। সিপিডি হিসাবে 2013 সালে পাচার হওয়া অর্থ দেশের শিক্ষা বাজেটের তুলনায় 3.6 গুণ বেশি, আর স্বাস্থ্য বাজেটের তুলনায় বেশি 8.2 গুণ। পাচার হওয়া ওই অর্থের 25% হারে যদি কর পাওয়া যেত, তাহলে স্বাস্থ্য বাজেট 3 গুণ এবং শিক্ষা বাজেট দ্বিগুণ করা সম্ভব হতো। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে পুঁজি পাচার বাবদ বাংলাদেশ বছরে গড়ে প্রায় 15-14 বিলিয়ন ডলার হারিয়েছে। দেশের জাতীয় আয়ের এক বিরাট অংশ। এই পরিমাণ অর্থ পাচার কেবল রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার। ইউনূস অভিযোগ করেন, বিশ্ব নেতারা শেখ হাসিনা দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেননি, যা একটি বড় ভুল। শেখ হাসিনা 2009 সাল থেকে 15 বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনামলে দেশের অর্থনীতি এবং তৈরি পোশাক খাত ব্যাপক প্রবৃদ্ধি লাভ করলেও
তাকে মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা দমন সহ নানা অভিযোগের মুখে পড়তে হয়েছে। তবে সরকার পতনের আন্দোলন, সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বর্তমানে তার বিরুদ্ধে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ইউনূস আরো বলেন, তিনি বলেছিলেন বাংলাদেশের প্রবৃদ্ধি হার সবার চেয়ে বেশি, কিন্তু এই প্রবৃদ্ধি পুরোপুরি ভুয়া। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই ও সমতা ভিত্তিক হওয়া উচিত এবং সম্পদের বৈষম্য কমানো জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2009 সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় ছিল প্রায় 5%, যা 2017-18 অর্থবছরে প্রায় 8% পৌঁছায়। তবে করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি কমতে শুরু করেছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস দারিদ্র্য কমানো এবং দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়ন তার কাছে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে গুরুত্বপূর্ণ বলে জোর দেন। এছাড়া তিনি আরো জানান, বাংলাদেশের ভারত সম্পর্কের অবনতির বিষয়টি তাকে কষ্ট দেয় এবং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা নেই। ইউনূস বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কটি সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। আপনি জানেন, আপনি ভারতের মানচিত্র আঁকবেন, তবে বাংলাদেশ ছাড়া তা অসম্পূর্ণ থাকবে। রাঘব বোয়াল, সালমান রহমান শুধু 2 ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন 36,000 কোটি টাকা। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে 53,000 কোটি টাকা লুট করেছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান রহমান। এর মধ্যে জনতা ব্যাংক থেকে নিয়েছে 23,000 কোটি টাকা, আইএফআইসি ব্যাংক থেকে নেন 13,000 কোটি টাকার বেশি। বাকি টাকা অন্যান্য ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন। এসব ঋণের প্রায় 30,000 কোটি টাকা ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। বাকি টাকাও খেলাপি হওয়ার পথে। আর এ লুটের টাকার বড় অংশ ইতিমধ্যে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বেক্সিমকো গ্রুপের উপর বিশেষ পরিদর্শন পরিচালনা করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সম্প্রতি সংস্থাটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর এর কাছে পাঠিয়েছে। এতে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতে রাঘব বোয়াল হিসেবে পরিচিত সালমান রহমান আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এখন তার বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় হয়ে এসেছে। জানতে চাইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম বলেন, পুরো টাকাই বিদেশে পাচার হয়ে গেছে। এসব টাকা আর ফেরত আসবে না। জনতা ব্যাংক রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের লোকাল অফিস থেকে 25টি প্রতিষ্ঠানের নামে 23,557 কোটি টাকা ঋণ নিয়েছে সালমান রহমান। এর মধ্যে 22,848 কোটি টাকা এখন খেলাপি। প্রতিবেদন কয়েকটি লুটের ঘটনা উল্লেখ করা হয়। এর মধ্যে ভয়ঙ্কর এক লুটের ঘটনা ছিল এমন, জনতা ব্যাংকের লোকাল অফিসের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের 33,831টি ব্যাক টু ব্যাক কাঁচামাল আমদানির এলসি খোলা হয়, যার মূল্য প্রায় 3.61 বিলিয়ন মার্কিন ডলার। গ্রাহকের অনুকূলে পুরো টাকাই পরিশোধ করেছে ব্যাংক। বিপুল অঙ্কের আমদানির বিপরীতে মাত্র 1.50 বিলিয়ন ডলার রপ্তানি করা হয়। বাকি 2.10 বিলিয়ন ডলার রপ্তানির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর ব্যাখ্যায় বলা হয়, এখানে অধিকাংশ লোকাল ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে আমদানিকারক ও রপ্তানিকারক একই গ্রুপ অর্থাৎ বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান হওয়ায় এবং একই শাখার মাধ্যমে তা সম্পাদিত হওয়ায় আদৌ কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।